সারাদিন সূর্যের প্রকাণ্ড উত্তাপে মানুষের ভোগান্তি হলেও সেই ভোগান্তি কমে আসলো যখন বিকাল নাগাদ আকাশ ঘন মেঘে ছেয়ে গেল, যেন কালবৈশাখী। অথচ এটা সবে বর্ষাকালের শুরু। তীব্র ঝড়ে রাস্তাঘাটে ধুলাবালি উঠছে, বাতাস উপভোগ করার অবস্থা নেই। মৌয়ের ছুটতে হলো ছাদে কাপড় আনতে। বহু যুদ্ধ সেরে অবশেষে সে সব কাপড় নিয়ে ফিরে এসেছে। বিকেল হলেও বাইরে অন্ধকার, যেন মাগরিবের সময়। অবশ্য মাগরিব হতে আধা ঘন্টা বাকি। মৌ ঘরে প্রবেশ করতেই বাইরে মুষলধারে বৃষ্টি নামলো, সঙ্গে সঙ্গে কারেন্টও চলে গেল। এমনিতে মোটেই তো কারেন্ট থাকতে চায় না, তার উপর পেয়েছে ঝড় বৃষ্টির বাহানা। মৌয়ের মামি আর রাজিয়া ভেতরের ঘরে কথা বলছে। মামির সাথে এখনো তার সম্পর্ক ঠিক নেই। ওরা রিমঝিমের বিয়ে উপলক্ষে এসেছে। আগামীকাল অন্যান্য আত্মীয়রাও ধীরে ধীরে আসতে শুরু করবে, কাজও আরো বেড়ে যাবে। এসে আপাতত তার ঘরে ঘুমোচ্ছে, এজন্য বাড়ি এখনো শান্তই লাগছে। রিমঝিমের বিয়েতে কার্ড ছাপাতে দিলেও সেই কাজ স্থগিত করতে হয়েছে রিয়াজ সাহেবের। হাতে সময় কম, কার্ড ছাপানো লোকেরা সরাসরি বলেছেন এত দ্রুত তারা কার্ড দিতে পারবেন না। তাদের দিতে দিতে বিয়ের 2 দিন আগে। যদি বিয়ের 2 দিন আগেই কার্ড দেয়, তাহলে তিনি আত্মীয়দের কাছে কার্ড পাঠাবেন কখন? আকস্মিক বিয়ের এই এক জ্বালা, কোনো দিকেই খাপ খাওয়ানো যায় না। মনের মতো হওয়া তো দূর। তাই রিমঝিম তাকে উপায় দিল মোবাইলে ভালো রকম ব্যালেন্স নিয়ে রিয়াজ সাহেবের নোটবুক সাথে নিয়ে বসে পড়তে। রিয়াজ সাহেবের একটা ছোট নোটবুক আছে, তিনি সেটাতেই সবার নম্বর লিখে রাখেন, পাছে যদি মোবাইল থেকে কারো নম্বর হারিয়ে যায়। ভদ্রলোক এই রিস্ক কিছুতেই নিতে চাননি। অগত্যা সবাইকে কল করে করে দাওয়াত দিতে হয়েছে। কার্ড ছাড়া দাওয়াতের কারণও জানাতে হলো। মোটামুটি সবাই এতে আশাহত হতে বারণ করেছেন, বলেছেন মেয়ের বিয়ে হওয়াটাই বড় কথা। তারা সময় মতো চলে আসবেন বলে কথা দেন। সালমার সাথে এখনো মৌয়ের ভাব হয়নি। সালমা খুব সূক্ষ্মভাবে তাকে এড়িয়ে চলে। আবার ইয়ামিন বা অন্যদের সামনে সে বেশ ভালো আচরণ করে। কিন্তু সেই চোখের অসন্তোষ চাহনি অন্তত মৌয়ের চিনতে ভুল হয় না। সে হতাশ হলেও চায় না আর তার জন্য কোনো ঝামেলা হোক, এজন্য নিজে যত যাই হোক সহ্য করে যাচ্ছে। সে বোঝে তখন সালমার সদ্য বিয়ে হয়েছে। প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, শখ থাকে। কিন্তু তার সেই সমস্ত শখ স্বপ্নকে ভেস্তে দিয়েছে মৌ। সবাই তাকে নিয়ে ব্যস্ত ছিল, এমনকি তার সদ্য বিবাহিত বড়। এমন পরিস্থিতিতে যে কারো মন মানসিকতা খারাপ হবে সেটাই স্বাভাবিক। মৌ ভেবে নিল এক সুযোগে মামির থেকে মাপ চেয়ে নেবে, নয়তো মামিরও দিনকে দিন আরো নেতিবাচক মনোভাব তৈরি হবে, যা মৌ চায় না। মৌয়ের ভাবনার মাঝ দিয়ে 3 বান্দা কিছুটা ভেজা অবস্থায় ঘরে ঢুকলো। ইয়ামিন মামা, জুনায়েদ আর নিবিড়। নিবিড়কে দেখে মৌ চমকালোই বটে। এই মুহূর্তে তাকে কিছুতেই আশা করেনি। ইয়ামিন মামা চাকগাইয়া ভাষায় বৃষ্টিকে গালি দিতে ব্যস্ত। বিকালবেলায় কোথায় ভাবলো নিবিড়কে নিয়ে ঘুরতে যাবে আহসান মঞ্জিলের দিকে, কিন্তু না, তারা গলির মাথা অবধিও যেতে পারেনি, অমনি বৃষ্টি নেমে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে যে একটু বৃষ্টির চাপ কমলো, অমনি ছুটে আগেই বাড়িতে এসেছেন। নিবিড়কেও তারা বাড়িতে যেতে দেননি। ছোটাছুটির মাঝেই তাদের জোনায়েদের সাথে দেখা হয়ে গিয়েছিল। বেচারা গিয়েছিল খেলতে, কিন্তু যেই হারে বাস পড়ছিল, এতে মাঠে আর থাকতে পারেনি। এমনিতেই কয়েকদিনের মাথায় বড় বোনের বিয়ে, অসুস্থ হলে তো চলবে না। মোমবাতির আলোয় নিবিড়ও মৌকে দেখলো। মৌ তখনও চিন্তিত চোখে নিবিড়কে দেখতে লাগলো। খুব বেশি ভিজে গেছে বুঝি? ইয়ামিন মামা ততক্ষণে চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলেছেন। রাজিয়া শেখ ও সালমা ছুটে এসেছেন। সালমা স্বামীকে গামছা এগিয়ে দিল। মামা জুনায়েদকে আদেশ দিলেন নিবিড়ের জন্য গামছা এনে দিতে। জুনায়েদ কাক ভেজা হয়ে পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কেন যেন গামছা খুঁজে পেল না। তা নিয়ে রাজিয়া শেখ রেগে দাঁতে দাঁত চেপে বললেন, গাধা একটা জন্ম দিয়েছি। ইয়ামিন ততক্ষণে সালমার সাথে রুমে চলে গেলেন। তিনি আবার বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারেন না। মৌ বোকার মতো কি করলো কে জানে, নিজের ধোয়া গামছাটা অন্ধকারের মাঝে দিয়ে দিল। ভেবেছিল এটা জোনায়েদ বা রিয়াজ সাহেবের গামছা হবে, কিন্তু যখন নিবিড় মাথা মুছতে ব্যস্ত, তখন ভালো করে খেয়াল করলো সেটা তারই গামছা। মৌ জমে গেল এই কাণ্ডে। এরই মাঝে রাজিয়া শেখের ভেতরের ঘর থেকে মোবাইল বেজে ওঠে। তিনি মৌয়ের হাতে চায়ের দায়িত্ব দিয়ে চলে গেলেন। যেহেতু ইয়ামিন চলেই আসবে, সেহেতু সমস্যা নেই। কিন্তু ভদ্রমহিলা ব্যস্ততায় খেয়ালই করলেন না এই সোফার ঘরে জোনায়েদও অনুপস্থিত। থেকে গেছে নিবিড় আর মৌ। এতে মৌয়ের অস্বস্তি আরো বাড়ল। নিবিড় তখনও সোফায় বসা, তার থেকে কয়েক হাত দূরে। মৌ পরিস্থিতি অনুকূলে আনতে মিনমিন করে জিজ্ঞাসা করলো, কয় কাপ চিনি কড়া লিকারের? নিবিড় মৌয়ের দিকে তাকিয়ে বলল, আমার টেস্ট ভুলে গেছিস? আগেও না বানিয়ে দিতি? মৌ সত্যি ভুলে গেছে। সে এই অস্বস্তিদায়ক পরিস্থিতিতে সবই ভুলে যাচ্ছে। চায়ের কথা ভাবা তো দূরে থাক। নিবিড় যেন কিছুটা হলেও মৌয়ের অস্বস্তি ধরতে পারলো। এটা কার গামছা? মৌ শুরুতে কিছুটা গাইগুই করলো, সরাসরি সত্য বলতে চাইল না। সত্যি শুনলে নিশ্চয়ই নিবিড় তাকে খুব ধমকাবে। যদি রাজিয়া শেখে ডেকে এনে তাকে কথা শোনায়, এই চরম সম্মানহানির কথা ভাবতেই মৌয়ের চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। কিন্তু সে শক্ত থাকলো। ধ্যান ভাঙলো নিবিড়ের চাপা শক্ত ধমকে। খবরদার মিথ্যে বলবি না। এটা কার? আমার। চিন্তা করবেন না, এটা ধোয়া ছিল। সরি নিবিড় ভাই, অন্ধকারে আমি ভেবেছিলাম এটা বাবার নয়তো জুনায়েদের হবে। দেখুন, বাবারটা এখনো আমার হাতে। নিবিড় দেখলো, বুঝলো মৌ মিথ্যে বলছে না। সে দ্রুত গামছাটা সরিয়ে নিল। সে নিজেও এই প্রসঙ্গে অস্বস্তিতে পড়ে গেছে। কথা এড়াতে বলল, 2 চামচ চিনি, গরুর দুধের সাথে চা হলে ভালো হয়।
মৌ এক মুহূর্ত দেরি করলো না, হারিকেন নিয়েই ছুটলো রান্নাঘরে। কিছুক্ষণের মাঝেই সোফার ঘর থেকে কথাবার্তার শব্দ ভেসে এলো। নির্ঘাত ইয়ামিন মামা ফিরেছে। রাজিয়া শেখ তাকে বলে গেছিলেন ইয়ামিন চা খাবে না, তাই যেন 1 কাপ শুধু নিবিড়ের জন্যই বানায়। মৌ 1 কাপ চা না বানিয়ে 2 কাপ বানালো, খুবই যত্নের সাথে। তার খুব আনন্দ হচ্ছে তার এত বড় ভুলেও নিবিড় তাকে ধমকায়নি, বরং অস্বস্তি হবে জেনে প্রসঙ্গ এড়িয়ে গেছে। হঠাৎ মানুষটা কেন এতটা নরম হচ্ছে তার সাথে? নিবিড়ের কখনোই তার সাথে নিরিবিলি সম্পর্ক ছিল না, বরঞ্চ প্রতিটা দিনই ঝগড়াঝাঁটি গলাবাজি চলতই। ইদানিং মনে হচ্ছে যেন নিবিড় উপলব্ধি করতে পারছে মৌ এখন আর ছোট নেই, সে কিছুদিন পর যুবতীতে পা ফেলবে। একজন দায়িত্ববান পুরুষ হিসাবে কিছুতেই মেয়েদের সাথে এরকম আচরণ করা ঠিক নয়, এটা বড্ড অনুচিত। তাই হয়তো নিবিড় বদলেছে কিছুটা হলেও। 2 কাপ চায়ের 1 কাপ নিবিড়ের জন্য, তো আরেক কাপ নিজের জন্য বানালো মৌ। তারা একসাথে বসে চা নাই খেতে পারুক, অন্তত একই পাতিলের চা তো দূর থেকে হলেও একসাথে খেতে পারে, তাই না? এতটুকু চিন্তাও যেন মৌয়ের নিবিড়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কে বলেছে দূর থেকে ভালোবাসা যায় না? মৌ তো দিব্যি নিবিড়কে নিয়ে সুখ সুখ অনুভূতিগুলো উপভোগ করছে। দূর থেকে চেয়ে যায় নিবিড় যেন ভালো থাকে, সুস্থ থাকে, কোনো প্রকার বিপদ যেন তাকে ছুতে না পারে। এতটুকু চাওয়াটা নিশ্চয়ই ভুল নয়। মৌ নিজ হাতে নিবিড়কে চা পরিবেশন করলো। সিলেটি চায়ের ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। এতক্ষণে হঠাৎ কারেন্টও চলে এলো। আবারও দুজনের সাথে চোখে চোখ পড়লো। মৌ দ্রুত পালালো। যখন চায়ে চুমুক দিচ্ছিল তখনই সালমা তার ঘরে এলো। আসবো? আরে মামি আসুন। সালমা নীরবে এলো, বিছানায় মৌয়ের পাশে বসলো। মৌয়ের এই পর্যায়ে বেশ অস্বস্তি হচ্ছে। এই প্রথম সালমা নিজ থেকে তার সাথে কথা বলছে। কেমন অদ্ভুত লাগছে। কিছু হয়েছে কি? সালমা সময় নিয়ে বলল, কালকেও বের হবে? জি, আবুর পাশাপাশি আমিও কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। ও। আবারও তাদের মধ্যে নীরবতা। সালমা থেমে আবারও বলল, আমি দুঃখিত মৌ, সেই রাতের জন্য আমি লজ্জিত। প্লিজ কখনো ইয়ামিনকে বলো না আমি সেদিন তোমাকে কি বলেছিলাম। আমি জানি সেদিন তুমি আমার জন্যই ফিরে এসেছিলে, আমার জন্যই তুমি এতদিন ইয়ামিনের সাথে কোনো যোগাযোগ করনি, পালিয়ে বেরিয়েছ। মৌ তাকালো সালমার দিকে। সালমা মাথা নিচু করে বলল, রিমঝিম গত রাতে আমাকে সব বলেছে। যেহেতু আমরা দুজনেই কাছাকাছি বয়সে, সেহেতু আমার সাথে বন্ধুর মতোই মিশেছে। আমাকে জানিয়েছে তুমি ভেতরে ভেতরে কতটা স্ট্রাগল করেছো, যাতে কেউ ঘুণাক্ষরেও কিচ্ছু টের না পায়। কেন এত ভালো হতে গেলে আমার জন্য? আমি তো তোমাকে তোমার মামার থেকে দূর করে দিচ্ছিলাম। মৌ শুকনো করে হাসলো, মামির হাতে হাত রেখে বলল, এখানে আপনার কোনো দোষ নেই মামি। আমি বুঝি সব মেয়েদেরই বিয়ে নিয়ে নিজস্ব একটা স্বপ্ন থাকে, কিন্তু আমার জন্য আপনাদের বিয়েতে শুধু ঝামেলাই হয়েছে। এজন্য আর কিছু যাতে না হয় তার জন্য চলে এসেছি। এভাবে বলো না। সাকিবের ব্যাপারটা আমি জেনেছি আমাদেরই আত্মীয়দের থেকে। ওরা আমাকে জানিয়েছে ও তোমাকে সরাসরি হয়রানি করেছে। হয়তো তোমার জায়গায় থাকলে আমিও বিষয়টা মেনে নিতে পারতাম না। সেখানে আমি ভেবেছি। আমি অত্যন্ত দুঃখিত মৌ, আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছি। সালমার চোখ জোড়ায় আজ কোনো প্রকার বিদ্বেষ নেই, সে যেন প্রতিনিয়ত অনুশোচনায় ভুগছে। নিজের অজান্তেই কত বড় আঘাত করেছে সে মৌকে। সেখানে তার অনুশোচনা ভার হবে না তো কি হবে? মৌ অনেকটাই নরম হয়ে গেল, সালমাকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে দুজনই সহজ হয়ে এলো। সালমা একসময় হেসে বলল, তোমার মামার সাথে শুনেছি তুমি আমার হাতে রান্না খেতে চাইতে। কি খেতে ইচ্ছে করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝবো তুমি সত্যিকার অর্থে সেই তিক্ত ঘটনাগুলো ভুলে গেছো। ঠিক আছে? মৌ হাসলো, অবশ্যই জানাবো। বিরক্ত হয়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই। সেই রাতের পর থেকে রাহাতের সাথে রিমঝিমের সেভাবে কথা হয়নি। তার কেন যেন মনে হচ্ছিল রাহাত তাকে এড়িয়ে চলছে। যে কিনা অত্যন্ত ব্যস্ত সময়েও রিমঝিমকে খুঁজত, সেই আজকাল ব্যস্ততার বাহানা দিচ্ছে। বলছে বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। রিমঝিম মেনে নিয়েছে, সে পরিণত বয়সের মানুষ। ছোট মেয়েদের মতো এই ছোটখাটো বিষয়ে অস্থিরতা খাটে না। তবুও আজকাল তার বুকে ব্যথা করে, নেতিবাচক চিন্তাভাবনা আসে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে, বুঝ দেয় রাহাত ভালো মানুষ, রাহাত তাকে একা ছাড়বে না। রাহাত সেই শুরু থেকেই জানতো রিমঝিমের পাস্ট আছে। সেটা জেনে বুঝেই রিমঝিমকে সে বিয়ের কথা বলেছে, বাড়ি অবধি সম্পর্কের কথা এসেছে। রিমঝিম প্রায়ই বলতো রাহাত যেন তার অতীত সম্পর্ক শোনে, কিন্তু রাহাত প্রায়ই তা হেসে উড়িয়ে দিয়ে বলতো বিয়ের পর একসময় বসে শুনে নেবে। কিন্তু সে বিষয়ে রিমঝিমের মন সায় দেয়নি। তাই বারবার মনে হচ্ছিল সে রাহাতকে ঠকাচ্ছে। সে চায়নি মিথ্যা দিয়ে তাদের নতুন জীবন শুরু হোক, এজন্য যা হওয়ার হোক বিয়ের আগেই সে রাহাতকে সবটা জানিয়ে দেয়। সে চেয়েছিল রাহাত তাকে জেনে শুনেই বিয়ে করুক। বিয়ের পর অন্তত রাহাত এটা বলতে না পারে রিমঝিম তার কাছ থেকে কোনো কিছু লুকিয়েছে। আজ রিমঝিমের গায়ে হলুদ, অথচ সে সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে বাড়ির দিকে ফিরছে। আজ থেকে তার ছুটি শুরু, সপ্তাহখানিকের জন্য। কিন্তু তাতেও সে খুশি নয়, মনটা বিষণ্ণ তার। কেন যেন রাহাতের সূক্ষ্ম অবহেলা মেনে নিতে পারছে না সে। রাস্তা পার হওয়ার আগে আরো একবার রাহাতকে কল দিল সে। কয়েকবার কল দেওয়ার পর রাহাত কল রিসিভ করলো। রিমঝিম গলা নামিয়ে জিজ্ঞাসা করলো, কি করছো? ওপাশ থেকে সরাসরি জবাব এলো না। বেশ খানিকটা সময় পর রাহাত আমতামতা করে বলল, রিমঝিম
আমি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। রিমঝিমের মনে হলো তার আশেপাশের পুরো দুনিয়া থমকে গেছে। রাহাত আবার বলল, আমি এই কয়েকদিন অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি, কিন্তু কিছুতেই তোমার দিকে আমার মন টানছে না। আমি ভেবেছিলাম হয়তো তুমি সর্বোচ্চ প্রেমই করেছো অতীতে, কিন্তু সেদিন শোনার পর তুমি আরো ভালো কাউকে ডিজার্ভ করো রিমঝিম। আমি বিয়েটা ভেঙে দিচ্ছি, সরি। রিমঝিম কিছুটা সময় চুপ থাকলো। বিশ্বাস ভাঙার পর মেয়েটা শক্ত হয়ে দাঁড়ালো। কোনো প্রকার নড়চড় নেই। বাড়ির ছাদে তার হলুদের অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়েছে, লোক ভর্তি মেহমান। পুরো এলাকা জানে তার বিয়ে সম্পর্কে। রিয়াজ সাহেব মেয়ের বিয়ের কোনো প্রকার কমতি রাখেননি, এমনকি জামাইকে স্বর্ণের চেন দেবেন বলে স্বর্ণকারের থেকে সেদিন এক ভরি চেনও বানিয়ে আনলেন। বাড়ির সবাই কত খুশি রিমঝিমের জন্য। আর সে রাস্তায় দাঁড়িয়ে শুনছে তার হবু বর তাকে বিয়ে করতে আগ্রহী নয়। রিমঝিম আরও বেটার কাউকে ডিজার্ভ করে। রিমঝিম সময় নিয়ে বেশ অস্বাভাবিক শীতল গলায় বলল, আমার একটা কথা রাখবে শেষবারের মতো? রাহাত পাষাণের মতো জবাব দিল, বলো। আমার সাথে কখনো যোগাযোগ করবে না। আমি নিজেই এই মুহূর্তে এই সম্পর্কের রীতি টানছি। ভালো থেকো। বলেই রিমঝিম কল কেটে রাস্তা পার হতে নিল, কিন্তু বারবার তার চোখ ঝাপসা হয়ে আসছে। সে রাস্তার ওপারে দেখল, এই তো আর একটু হাঁটলেই ওপারে পৌঁছে যাবে। এত দ্রুত বাড়ি ফিরতে হবে? এখন নিশ্চয়ই বাড়িতেও বিয়ে ভাঙার খবর যাবে। বাবা মা ভেঙে পড়লে তাকেই তো সব সামলাতে হবে। সে বাড়ির বড় মেয়ে, আজীবন তাদের আগলে রাখার নিয়ত করেছে সে মোটেও সেরকম মেয়ে নয় যে পরের ছেলের জন্য তার পরিবারকে বিপদের মুখে ঠেলবে। জীবনে একবার ভুল করেছিল সে, আর নয়। অপরাধের প্রায়শ্চিত্ত যদি জীবন দিয়ে দিতে হয় তাও সে দেবে, তাও তার হাসি খুশি পরিবারকে কোনো প্রকার দুঃখ পেতে দেবে না। কিন্তু আফসোস, তার রাস্তার ওপার অবধি পৌঁছানো হলো না। বেখেয়ালে লক্ষ্যই করেনি এক গাড়ি তার দিকে ছুটে আসছে। মুহূর্তেই এক প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার এক পাশে গিয়ে পড়ল রিমঝিম।